আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা হাসপাতাল দেখার জন্য এসেছিলাম। হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে ঘটনা জানিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা পরিদর্শনকালে তাদেরকে সঙ্গে পেয়েছি। এখানকার চেয়ারম্যান সাহেব ছিলেন, ডিরেক্টর সাহেব ছিলেন, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ ছিলেন। আমরা মূলত দেখতে এসেছিলাম দেশে বিদ্যমান হাম পরিস্থিতিতে এই শিশু হাসপাতালটির অবস্থা, কারণ জানেন যে এটা বাংলাদেশের একমাত্র স্পেশালাইজ শিশু হাসপাতাল। সারা বাংলাদেশ থেকে রেফার করা জটিল রোগীগুলো এখানে আসে। আমরা জানি এই হাসপাতাল 1972 সালে 50টা বেড নিয়ে তার যাত্রা শুরু করেছিল। এখন এই হাসপাতালে বেড সংখ্যা হচ্ছে 700, কিন্তু সারা দেশ থেকে রোগী এখানে রেফার হয়ে আসার কারণে এবং জটিল রোগীগুলো আসার কারণে বিপুল সংখ্যক রোগী তারা ফেরত যান। এখানে তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, তাদের সেই ক্যাপাসিটি বা অ্যাকোমোডেশন নেই। আউটডোরে বিপুল সংখ্যক রোগী তারা এখান থেকে চিকিৎসা নেন। একটা দিক ভালো আমরা দেখে আসলাম যে হাসপাতালটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্লোরের মধ্যে, রাস্তার মধ্যে কোনো বেড ফেলা নেই। এখানে সরকারি হাসপাতালগুলোতে গেলে ভিন্ন দৃশ্য দেখা যায়, এইটা এখানে নেই। আমরা আলাপ আলোচনায় যেটা বুঝতে পারলাম যে এটি একটি স্পর্শকাতর ডেডিকেটেড হসপিটাল, যেখানে নিউবর্ন বেবি থেকে শুরু করে শিশুরাই এখানে ভর্তি হয়। কোনো পরিণত বয়সের লোক এখানে আসেন না, তাদের জন্য আলাদা হসপিটাল। এই অবস্থায় এখানে জটিল রোগী যারা আসে তাদের জন্য পিআইসিউ আছে, পেডিয়াট্রিক আইসিইউ, এনআইসিইউ, আরও 4টা ডিসিপ্লিনের এইরকম আইসিইউ আছে। কিন্তু তাদের যখন এমআরআই কিংবা সিটি স্ক্যানের দরকার হয় তখন এইখানে তার কোনো সুবিধা নেই, তাদেরকে বাইরের হসপিটালে পাঠাতে হয়। এমনি এই রোগীগুলো খুব ঝুঁকিপূর্ণ, এরপরে যদি আবার বাইরে পাঠাতে হয় যে কোনো বিপত্তি ঘটতে পারে। অনেক সময় রোগীর ঝুঁকি বিবেচনায় পাঠানো সম্ভব হয় না। ফলে এই যে একান্ত প্রয়োজনীয় জিনিসটাও তারা এখানে পাচ্ছে না। আমরা ইনশাল্লাহ সংসদে এটা নিয়ে আমাদের শিশু সমাজের জন্য কথা বলবো ইনশাল্লাহ। এই হাসপাতালটি সরকারি নয়, এটি একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকার আগে জানতে পারলাম প্রতি বছর 30 কোটি টাকা এখানে অনুদান দিত। গতবার 2 কোটি কমিয়ে এটা 28 কোটি করা হয়েছে। ক্রমবর্ধমান চাহিদার আলোকে বাড়ানো দরকার, কমানোর প্রশ্ন আসবে কেন? কারণ আমাদের বাজেট তো প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আমরা সংসদে এটি নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। পুরা স্বাস্থ্য খাতটি একটা ডিজাস্টার। আমি সেদিন ময়মনসিংহ মেডিকেল কলেজে একজন রোগী দেখতে গিয়েছিলাম, যে দৃশ্য দেখে আসছে এটি হাসপাতাল বলা যাবে না, এটাকে বড়জোর একটা বাজার বলা যেতে পারে। সেখানকার চিকিৎসকরা, কর্মরত কর্মচারী কর্মকর্তারা হিমশিম খান। বেডের ক্যাপাসিটি 1000, রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। এই স্বাস্থ্যকে লুটপাট করে একদিকে খাওয়া হয়েছে, আবার সরকারগুলো এটাকে যথাযথ গুরুত্ব দেয়নি। জিডিপির কত % বরাদ্দ এখানে ছিল আমরা সবাই জানি, অথচ একটা দেশের 2টা খাত সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার কথা। একটি হচ্ছে শিক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্য। এই 2 খাতেই আমাদের উপেক্ষা এবং বঞ্চনা। শিক্ষা খাতে বিশেষ করে রিসার্চের কোনো ব্যবস্থা নেই। আমাদের দেশে অনেকগুলা মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সেখানেও রিসার্চের কোনো ব্যবস্থা নেই। পাবলিক বিশ্ববিদ্যালয়, ফকিরের ভিক্ষা দেওয়া হয় সেখানে, রিসার্চের জন্য পর্যাপ্ত ফান্ড। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে এটা রিসার্চ বেজ একটা প্রতিষ্ঠান, কিন্তু সেটাই নেই।
আমরা এই সবগুলা দেখলাম। আমরা হামের ওয়ার্ড এবং আইসিইউ ছাড়াও আরও কিছু ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি। তারা তাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। আমরা এই ব্যাপারে কথা বলবো, কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী সামাজিক কল্যাণে সবসময় চিন্তা করে এবং কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করে। এই হাসপাতালে সেই সুযোগ আছে। আমরা তাদেরকে একটা বিষয় আশ্বস্ত করেছিলাম, তারা এর বাইরে গিয়ে আরেকটা বিষয় আমাদের কাছে প্রত্যাশা করেছে। এখানে ব্রঙ্কোস্কোপির জন্য ব্রঙ্কোস্কোপ নাই, অথচ ম্যাক্সিমাম শিশু আছে এই সমস্যা নিয়ে। তারা এইটুকু আমাদের কাছে প্রত্যাশা করেন। আমাদের লিমিটের নিচে ছিল, তারপরেও শিশুরা আমাদের কাছে আমানত, তারাই আগামীর ভবিষ্যৎ। এই শিশুদের প্রতি সম্মান রেখে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তাদের এই পরামর্শ, অনুরোধ, দাবি যেটাই বলেন এটা আমরা পরিপালন করতে পারি। এবং আমরা আশা করব শুধু আমরা না, যারা এই রাজনীতির ময়দানে আছেন, রাজনীতি কার জন্য? রাজনীতি মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, কল্যাণের জন্য। সেখানে শুধু সরকারে গেলে সরকারি ফান্ড দিয়েই রাজনীতি করতে হবে, এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। বরঞ্চ নিজের পকেটের পয়সা দিয়েও জনগণের কল্যাণে প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের কল্যাণ চাই। আমরা এই কাজ আমাদের সামর্থ্যের ভিতরে করার চেষ্টা করি, এখানেও আমরা শরীর থাকতে চাই। এবং তারা আমাদের এই অফারকে সানন্দে গ্রহণ করেছে, এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা গ্রহণ না করলে পারতেন। আমরা এর মধ্য দিয়ে অন্যান্য দলকে অনুরোধ করবো, আসেন, দেখেন, সবাই শেয়ার করুন। আমরা যদি সবাই একটু একটু করে শেয়ার করি তাহলে ইনশাল্লাহ অনেকগুলো সমস্যা দূর হবে। হ্যাঁ, সরকার এখানে হামের আইসিইউ করে দিয়েছেন, ধন্যবাদ, কিন্তু আরও অনেক কিছু করার দায়িত্ব সরকারের আছে। আমরা সেটাও দেখতে চাই সরকারের পক্ষ থেকে। এখন বলবেন যে আপনারা সরকারে না থাকলে কি এরকম বলতাম? আমরা সরকারে না থেকেও যদি জনকল্যাণে চিন্তা করি এবং অবদান রাখতে চাই, তাইলে সরকারে গেলে কি করতাম এখান থেকে এটা প্রমাণিত। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন এই সেবার সুযোগ আমাদেরকে দেন, আমরা যেভাবে বলেছি 1 নম্বর খাত আমাদের শিক্ষা, 2 নম্বর খাত আমাদের স্বাস্থ্য। সুশিক্ষা থাকলে একটা জ্ঞানী জাতি গড়ে উঠবে, আর যদি জনস্বাস্থ্য ঠিক থাকে তাহলে একটা সুস্থ সবল জাতি আমরা পাব। তখন দেশটাকে মনের মতো করে গড়া যাবে ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন আমাদের কথা শোনার জন্য। মূলত আমাদের কথা শোনার জন্য নয়, জনগণের অবস্থাটা বোঝার জন্য, এখানকার শিশু রোগীদের অবস্থাটা বোঝার জন্য। আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দেশবাসীর কাছে আমাদের আহ্বান, যে যেখানে আছেন, আসুন আমরা জনস্বার্থ এবং জনকল্যাণ নিয়ে চিন্তা করি, কাজ করি। তাহলে এই দেশটা, সমাজটা আমরা বদলাতে পারবো ইনশাআল্লাহ। আর সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের ট্যাক্সের প্রত্যেকটা টাকা যেন হিসাবের ভিতরে খরচ করা হয় এবং যেই কাজ যেটুকু অগ্রাধিকার পাওয়ার কথা সেই অগ্রাধিকার যেন ওই কাজকে দেওয়া হয়। তাহলে আশা করা যায় অতীতের দুর্নীতির করাল গ্রাস থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু সরকার যদি একই পথে হাঁটেন তাহলে আমাদের কাজ হবে এই অন্যায়ের প্রতিবাদ করা এবং ক্ষেত্র বিশেষে প্রতিরোধ গড়ে তোলা, সবাইকে সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইমার্জেন্সি কখনো নোটিশ দিয়ে আসে না, ইমার্জেন্সি মতোই আসে। ইমার্জেন্সি যখন আসে তখন স্বাভাবিক কাজকাম কিছুটা স্থগিত করে দিতে হয়। ইমার্জেন্সিকে প্রায়োরিটি দিয়ে এই দিকেই সব কিছু অ্যাটেনশন দিতে হয়। আমরা সংসদে অনেক কিছু শুনি, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা যখন কথা বলেন তখন আমরা আমাদের দেশে তেমন কোনো সমস্যা খুঁজে পাই না, কিন্তু সমাজের কাছে যখন যাই দেখি আমরা সমস্যার পাহাড় জমে আছে। আপনি যেটা বলেছেন, কে কোন জায়গায় গেলেন না গেলেন, এটা তাদের ব্যক্তিগত রুচি অভিরুচির ব্যাপার। তবে আমাদের পজিশন হচ্ছে, রুম পড়লে নির্ভু হয়ে আমরা বাঁশি বাজাবো না। আমরা যখন রুম পড়বে তখন সেই আগুন নেভানোর চেষ্টা করব, এটাই আমাদের অগ্রাধিকার হবে ইনশাআল্লাহ। আর সারা দেশে আপনারা যেটা শুনেছেন, আমরা সংসদে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম যে হামের চিকিৎসার জন্য আইসিইউ দরকার হয়, সেই আইসিইউ আছে কিনা। বলা হয়েছে আসে।
আমি একজন চিকিৎসক হিসাবে সাক্ষ্য দিচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে কোনো আইসি অস্তিত্বই নেই। আইসি মেনটেন করতে হলে আগে আইসিউর রিসোর্স পার্সন ট্রেন্ড আপ করতে হবে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বলা হয়। সেই ব্যবস্থাই তো বাংলাদেশে গড়ে তোলা হয়নি। এইটা একই সাথে গড়ে তুলতে হবে এবং এই নিডও ফুলফিল করতে হবে। এই ধরনের অনেক কিছুই বাস্তবে নাই, কেতাবে আছে, খাতায় আছে। আমরা চাই খাতায় যেটা আছে বাস্তবের জন্য সেটা প্রতিফলিত। ধন্যবাদ আপনাকে সবাইকে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।